আরে এই তো গাড়ি এসে গেছে, মনে হচ্ছে সে এই গাড়ির ভেতরেই আছে। গাড়িটি বেশ কিছু সময় পর্যন্ত কফি শপের বাইরে দাঁড়িয়ে থাকার পর সেখান থেকে চলে যায়। এরপর চম্পা দেখে রাজু হেঁটে হেঁটে তার কাছে আসছে। সত্যি আমি অনেক বোকা, ভেবেছিলাম এই ভিখিরিটা গাড়ি করে এসেছে। বসে বসে এত স্বপ্ন দেখা ভালো না, এবারে নিজের নাটকটা শুরু করে দিতে হবে। চম্পা বসে এসব কথা ভাবছিল, এমন সময় রাজু তার কাছে আসে এবং তার সামনে বসে পড়ে। হ্যালো, হাই। আমার একটু লজ্জা করছে, কেউ আমাদের দুজনকে এখানে দেখে নিলে কি ভাববে? কেউ দেখলে এটাই ভাববে যে আমার হবু স্বামী কত হ্যান্ডসাম। কয়েকদিন পর আমাদের বিয়ে হতে চলেছে, তাই তোমাকে লজ্জা করতে হবে না। চম্পা রাজুর সঙ্গে বসে কথা বলছিল, এমন সময় আড়াল থেকে কেউ তাদের ফটো তুলে নেয়। কাল আমাদের এঙ্গেজমেন্ট আছে, কিন্তু তার আগে আমি তোমাকে কিছু বলতে চাই ডার্লিং। আমি তোমার সব কথাই রাজি আছি, তুমি আমাকে ডার্লিং বলেছো, তাই আমি তোমার কোনো কথা ফেলতে পারবো না। চম্পা মিষ্টি মিষ্টি কথা বলে রাজুকে ইমপ্রেস করে দিয়েছিল। রাজু মনে মনে চম্পাকে অনেক পছন্দ করতে শুরু করেছিল। আরে চম্পা, আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি, তুমি চাইলে আমি তোমার জন্য খুন পর্যন্ত করতে পারবো। আরে না ডার্লিং, তোমাকে এত কিছু করতে হবে না। আমি শুধু একটা কথা জানতে চাই যে তোমার মুখে এই কাটা দাগটা কিভাবে এলো। তোমাকে দেখার পর থেকে জিজ্ঞাসা করব ভাবছিলাম। চম্পার কথা শুনে রাজু অনেক ভয় পেয়ে যায় এবং কিছু সময় পর্যন্ত চুপ করে থাকার পর বলে, কাটা মানে এই কাটা দাগ? আসলে ছোটবেলায় খেলতে খেলতে পড়ে গিয়েছিলাম, তখন কেটে গেছে। এই দাগের জন্য তোমার কোনো সমস্যা নেই তো? আরে না ডার্লিং, সমস্যা থাকতে যাবে কেন? আমার জানতে ইচ্ছে করছিল তাই জিজ্ঞাসা করেছি। তাছাড়া আমি তোমাকে অনেক পছন্দ করে ফেলেছি, তাই তোমার সারা শরীরে এরকম কাটা দাগ থাকলেও আমার কোনো সমস্যা নেই। চম্পার কথা শুনে রাজু অনেক খুশি হয়ে যায়। দুজনে একে অপরের সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলতে থাকে। অপরদিকে শিল্পা একটি রেস্টুরেন্টে যায়। শিল্পা সেখানে গিয়ে দেখে মিনা আগে থাকতে দাঁড়িয়ে রয়েছে। শেষমেশ তোমার ইচ্ছে পূরণ হতে চলেছে মিনা, এবার আমার ননদের সঙ্গে তোমার দেওরের বিয়ে হবে। আরে শিল্পা, তুমি সেদিনের কথা কিছু মনে করো না। সেদিন আমার জন্য তোমার অনেক অপমান হয়েছে। আমি শুধু তোমার সঙ্গে একটু মজা করতে চেয়েছিলাম। তুমিও কোনোদিন সুযোগ পেলে বদলা আদায় করে নিও। বন্ধুদের মধ্যে এইটুকু তো চলেই। আমার চিন্তা ভাবনা তোমার মতো নয় মিনা। আমি যার সঙ্গে বন্ধুত্ব করি কোনোদিন তাকে ফাঁসানোর চেষ্টা করি না। তবে ওসব কথা বলে আর কোনো লাভ নেই। আমি তোমাকে একটা ইম্পর্টেন্ট কথা বলার জন্যই এখানে ডেকেছি। আমি জানি তুমি কোন কথা বলবে। তুমি এটাই জিজ্ঞাসা করবে তো যে আমরা বিয়ের সময় কত টাকা যৌতুক নেব? মিনার মুখে এই কথা শুনে শিল্পা অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। সে মনে মনে এটা ভাবতে থাকে যে মিনা কিভাবে তার মনের কথা বুঝতে পারল। আচ্ছা মিনা, তুমি কিভাবে জানলে যে আমি এই কথাটাই জিজ্ঞাসা করব? তুমি যেখান থেকে চালাকি শিখেছো আমি অনেক আগে সেটা পার করে চলে এসেছি। আমার বুদ্ধির সামনে তুমি টিকতে পারবে না। তার মানে এটাই যে বিয়েতে আমরা কোনো প্রকার যৌতুক নেব না। তোমার ননদ আমাদের বাড়ির বউ হয়ে যাক, সেটাই আমাদের জন্য যথেষ্ট। আমি যেটা ভেবেছিলাম সেরকম কিছুই হলো না। মিনা টাকার ব্যাপারে কিছুই বললো না। এটা কিভাবে সম্ভব? তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি চিন্তা করতে শুরু করে দিলে শিল্পা? তাছাড়া এসব কথা তো ফোনেও হতে পারতো। এসব কথা বড়রা নিজেদের মধ্যে মিটিয়ে নিলে বেশি ভালো হতো। তুমি এসব কথার মধ্যে থেকো না। মিনা এই বলে সেখান থেকে চলে যাচ্ছিল। এমন সময় সে আবার ফিরে আসে এবং শিল্পার কাছ থেকে তার মোবাইলটা নিয়ে নেয়। আরে বাহ, আমি যেটা ভেবেছিলাম একদম সেটাই হয়েছে। আমি জানতাম তুমি আমার কথাগুলো রেকর্ড করছো। ভেবেছিলে আমি খারাপ খারাপ কথা বলবো আর সেগুলো নিজের শাশুড়িকে শুনিয়ে এই বিয়ে ভেঙে দেবে, তাই তো? মিনা শিল্পার প্ল্যানের ব্যাপারে জানতে পেরে যাওয়ায় শিল্পা অবাক হয়ে সেখানে দাঁড়িয়ে থাকে। এরপর মিনা শিল্পার মোবাইল থেকে রেকর্ডিং করা অডিও কেটে দেয়। এমনিতেও তুমি ভালো কিছু রেকর্ডিং করতে পারোনি, তাই সেটা ডিলিট করে দিলাম। তুমি রেকর্ডিং করছো এটা আমি বুঝতে পেরে আমি ভালো ভালো কথা বলেছি। এবারে আসল কথাটা শোনো শিল্পা, আমরা চম্পাকে আমাদের বাড়ির বউ করে তোমাদের থেকে টাকা পয়সা গহনা সবকিছু আদায় করব, কোনো কিছুই ছাড়বো না। মিনা এই বলে হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। মিনার চলে যাওয়ার পর শিল্পা দুঃখী হয়ে সেখানে দাঁড়িয়ে থাকে।
মিনা আর তার শাশুড়ির আসল সত্যিটা সকলের সামনে আনার একটাই সুযোগ ছিল, কিন্তু সেটাও আমি নষ্ট করে দিলাম। আমি কোনো কাজ ঠিকভাবে করতে পারি না। কাল রাজু আর চম্পার এঙ্গেজমেন্ট আছে, এবার আমি কিভাবে তাদের বিয়ে আটকাবো? শিল্পা এসব কথা ভাবতে ভাবতে বাড়ি ফিরে যায়। পরের দিন সকালে এঙ্গেজমেন্টের জন্য রাজু, আরতি এবং মিনা শিল্পাদের বাড়িতে আসে। আরে কবিতা, এবারে আমাদের বন্ধুত্ব সফল হবে। তোকে নিজের আত্মীয় করার আমার অনেক দিনের ইচ্ছে ছিল। তোর মেয়ে আমার বাড়ির বৌমা হয়ে যাবে। আমি যা চাইতাম এবার সব পেয়ে যাব। সব কিভাবে পাবেন আন্টি? এখানে যা আছে সব দাদা আর বৌদির। আমি তো খালি হাতে নিজের শ্বশুর বাড়ি যাব। তুমি খুব ভালো মজা করতে পারো চম্পা। এখন যত মজা করার করে নাও। যখন তুমি বৌমা হয়ে আমাদের বাড়িতে যাবে তখন মিনা তোমাকেও যা যা শেখানোর সবকিছু শিখিয়ে দেবে। আরে কবিতা, তোর বউয়ের সঙ্গে থাকতে থাকতে তোর মেয়েটাও ফটফট করে কথা বলতে শিখে গেছে। কিছু মনে করিস না আরতি। আরে না না, কিছু মনে করতে যাব কেন? চম্পা আমার হবু বৌমা। বিয়ে হয়ে গেলে রাজু তাকে নিজের মতো বানিয়ে দেবে। আরতির কথা শুনে চম্পা অনেক ভয় পেয়ে যায় এবং বাড়ির এদিক সেদিক দেখতে থাকে। এত দেরি হয়ে গেল, বৌদি এখনো আসছে না কেন? আরে বৌদি, তুমি কোথায় চলে গেলে? তাড়াতাড়ি ফিরে এসো। যদি প্ল্যান মতো সবকিছু ঠিকঠাক না হয় তাহলে রাজুর সঙ্গে আমাকে বিয়ে করতে হবে। চম্পা বসে বসে এসব কথা চিন্তা করতে থাকে। অপরদিকে শিল্পা রাস্তার উপর থেকে ছুটতে থাকে। আমাকে যা করার তাড়াতাড়ি করতে হবে। মা আর চম্পাকে আরতির হাত থেকে বাঁচাতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব এই চিঠিখানা সঠিক জায়গায় পৌঁছাতে হবে। শিল্পা এসব কথা ভাবতে ভাবতে রাস্তার উপর ছুটতে থাকে। অপরদিকে সকলে যখন বসেছিল এমন সময় বিক্রম এঙ্গেজমেন্টের আংটি নিয়ে সেখানে আসে। এতদিন পর্যন্ত অনেক আদরে আমার মেয়েটাকে মানুষ করেছি, কিছুদিনেই সে পর হয়ে যাবে। আরে আন্টি, চম্পার জন্য আপনি একদম চিন্তা করবেন না। আমাদের বাড়িতে বৌমাদেরকে মেয়ের মতো রাখা হয়। এতদিন পর্যন্ত মা আমাকে অনেক ভালোবাসা দিয়েছে। তাছাড়া আজ থেকে চম্পা আমার ছোট বোনের মতো। হ্যাঁ হ্যাঁ কবিতা, আমার বৌমা একদম ঠিক কথাই বলছে। তুই ভেবে নে, তোর মেয়ের ভালো দিন শুরু হয়ে গেছে। তোর উপর আমার অনেক বিশ্বাস আছে আরতি। বিক্রমের বিয়ের সময় তুই অনেকবার বারণ করেছিলিস, কিন্তু আমি তোর কোনো কথা না শুনে শিল্পার সঙ্গে তার বিয়ে দিয়ে দিলাম। সেই ভুলের জন্য এখনো আমাকে আফসোস করতে হচ্ছে। সেই মেয়েটা আমার মান সম্মান সব শেষ করে দিয়েছে। আরে হ্যাঁ কবিতা, আজ তোর মেয়ের এঙ্গেজমেন্ট হতে চলেছে আর তোর বৌমাকে দেখতে পাচ্ছি না। হয়তো তোর বৌমা নিজের ননদকে খুব একটা পছন্দ করে না মনে হয়। একদম ঠিকই বলেছিস আরতি। এরকম একটা শুভ দিনে জানি না সে কোথায় ঘুরে বেড়াচ্ছে। আমি প্রার্থনা করব এরকম বৌমা যেন কেউ না পায়। মা, তুমি শুধু শুধু শিল্পার নামে খারাপ খারাপ কথা বলছো কেন? আমি আংটি নিয়ে চলে এসেছি, এবার এঙ্গেজমেন্টের কাজ শুরু করে দাও। বিক্রম এই বলে টেবিলের উপর আংটি রেখে দেয়। কিছু সময় পর এঙ্গেজমেন্ট শুরু হয়। রাজু চম্পাকে আংটি পরাতে যাচ্ছিল। এমন সময় শিল্পা বাড়ি ফিরে আসে। দাঁড়াও, এখনই এঙ্গেজমেন্ট বন্ধ করো। আরে বাহ, বৌদি একেবারে সিনেমার মতো এন্ট্রি নিয়েছে। এবার আসল খেলা শুরু হয়ে যাবে। এসব কি হচ্ছে শিল্পা? তুমি আবার একটা নাটক শুরু করে দিলে। মা, আমি জানি আমি কোনোদিনও আপনার ভালো বৌমা হতে পারিনি। আর শেষবারের মতো আমাকে একটা সুযোগ দিয়ে দিন। আমি এই বাড়িটাকে এত সহজে ধ্বংস হতে দেব না। আমি চম্পার জীবন খারাপ হতে দেব না। আপনি আমাকে একটা সুযোগ দিন, তারপর আমি সারা জীবনের জন্য এই বাড়ি ছেড়ে চলে যাব। কি রে ফালতু মেয়ে কোথাকার, তোর নাটক বন্ধ হয় না কেন? বেরিয়ে যা এখান থেকে। আরে কবিতা, তুই এই মেয়েকে ধাক্কা মেরে বার করছিস না কেন? 1 মিনিট দাঁড়িয়ে যা আরতি, সে যা বলতে চাইছে তাকে বলতে দে। তুমি কি বলবে বলো শিল্পা। শিল্পা তার শাশুড়ির কথায় রাজুর কাছে যায়। রাজু শিল্পার এরকম ব্যবহার দেখে ভয় পেয়ে যায়। আচ্ছা রাজু, তুমি আরতি আন্টির ছেলে, তাই তো? তুমি বিদেশ থেকে পড়াশোনা করে বাড়ি ফিরেছো, আমি ঠিক বলছি তো? আরে ইয়েস ইয়েস, ইয়া। এবার একটা কথা বলো, বিদেশে তুমি কি করতে? চুরি, কিডন্যাপিং, মার্ডার এসব করতে, তাই তো? শিল্পার মুখে এরকম কথা শুনে সকলে অবাক হয়ে যায়। এসব তুমি কি বলছো শিল্পা? তোমার মাথা খারাপ হয়ে যায়নি তো? আমি একদম ঠিকই বলছি মা। এই রাজু কোনো সাধারণ ছেলে নয়।
এমনকি এই ছেলেটা আরতি আন্টির ছেলেও নয়। কবিতা, এবার এই মেয়ের মুখ বন্ধ কর, না হলে কিন্তু ভালো হবে না। আমি এসব সহ্য করতে পারছি না। আরতির কথা শুনে শিল্পা প্রচন্ড রেগে যায় এবং তার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। আরে আরতি, তুই হুমকি কাকে দিচ্ছিস? তুই আর তোর বৌমা মিলে অনেক নাটক করেছিস, এবার তোদের সব নাটকগুলো ফাঁস হয়ে যাবে। আর একটা কথা খুব ভালো করে শুনে রাখ, আমার শাশুড়ির কোনো রকম ক্ষতি করার আগে তোদেরকে আমার সঙ্গে মোকাবিলা করতে হবে। কবিতা তার বৌমার এরকম রূপ দেখে অবাক হয়ে দাঁড়িয়েছিল। আমি কি দেখছি? এর আগে শিল্পা কোনোদিনও এরকম ব্যবহার করেনি, আজ প্রথমবার তাকে এই অবস্থায় দেখে বিশ্বাস করতে পারছি না। মা, এই ছেলেটা আরতির ছেলে নয়, এটা জেল থেকে ছাড়া পাওয়া একজন আসামি। এ হলো মিনার ভাই। এরা বউ শাশুড়ি মিলে আপনার সুখের জীবন খারাপ করতে চাইছে, তাই এরা দুজনে মিলে আগে আমার মাধ্যমে আপনাকে অপমান করার চেষ্টা করেছে, এবারে চম্পাকে কষ্ট দেওয়ার মাধ্যমে আপনাকে কষ্ট দিতে চায়। আরতি, এসব আমি কি শুনছি? এই কথাগুলো কি সত্যি? আরে আরে, তুই কি নিজের বৌমাকে চিনিস না? তুই এই মিথ্যেবাদী মেয়েটার কথায় বিশ্বাস করছিস কেন? এই মেয়েটা আমাকে পছন্দ করে না, তাছাড়া এর কাছে কি প্রমাণ আছে? মা, এই আরতি যখন আমার কথার প্রমাণ চাইছে, তাহলে আমি প্রমাণ দেব। ইন্সপেক্টর বাবু, আপনি চলে আসুন। শিল্পার কথায় এক পুলিশ ইন্সপেক্টর বাড়ির ভেতরে আসে। পুলিশ রাজুকে দেখে হাসতে শুরু করে দেয়। আরে রাজু, তুই এখানে? এই ছেলেটা তো আমাদের পার্মানেন্ট কাস্টমার, বছরে 300 দিন জেলে কাটায়। শিল্পা ম্যাডাম, একে অ্যারেস্ট করায় আমাদের সাহায্য করার জন্য ধন্যবাদ। আরে বাহ, রাজুর দিদিও এখানে আছে দেখছি। এই মহিলার উপরেও একটা কেস বানাবো। পুলিশ এই বলে রাজুকে অ্যারেস্ট করে নেয় এবং নিজের সঙ্গে নিয়ে চলে যায়। বিক্রম, চম্পা এবং শিল্পা অনেক খুশি হয়ে যায়। অপরদিকে কবিতা এখনো কিছু বুঝে উঠতে পারছিল না। কি হয়েছে মা, তুমি এখনো কিছু বুঝতে পারছো না? শিল্পা, মাকে প্রথম থেকে সবকিছু পরিষ্কার করে বলো। মা, সেদিন মরা বাড়িতে আমি যখন লাল লেহেঙ্গা পরে গিয়েছিলাম, সেটাই মিনারই প্ল্যান ছিল। মিনা আপনাদের সকলের সামনে আমাকে অপমান করার জন্যই এটা করেছিল। সেখান থেকে আসার সময় আমি মিনার সঙ্গে ঝগড়া করতে যাচ্ছিলাম, কিন্তু বাড়ির বাইরে থেকে আমি যা দেখলাম সেটা দেখে নিজের চোখের উপর বিশ্বাস করতে পারলাম না। মা, আমার ভাইয়ের সঙ্গে চম্পার বিয়ে হয়ে গেলে তাকে বারবার জেল খাটতে হবে না। বিয়েতে আমরা অনেক টাকা পাবো, আর সেই টাকা দিয়ে আমার ভাইকে জেল থেকে জামিন করে ছাড়িয়ে নেব। একদম ঠিক বলেছো বৌমা। তাছাড়া এই বিয়ের মাধ্যমে কবিতাকে ধ্বংস করার ইচ্ছেটাও আমার পূরণ হয়ে যাবে। শিল্পা তার শাশুড়িকে এসব কথাগুলো বলতে থাকে। শিল্পার কথা শুনে কবিতা চুপ করে দাঁড়িয়ে থাকে। শিল্পা একদম ঠিক বলছে মা। সে যখন আমাকে এই ব্যাপারে বলেছিল তখন আমি বিশ্বাস করতে পারছিলাম না। এদের আসল চেহারা তোমার সামনে আনার জন্য আমরা এই প্ল্যানটা বানিয়েছিলাম। তারপর আমি রাজুর ফটো তুলে থানায় দেখাতে সবকিছু ক্লিয়ার হয়ে গেল। বৌদি, আজ তুমি না থাকলে এই গুন্ডার সঙ্গে আমার বিয়ে হয়ে যেত। তুমি ভাবলে কি করে চম্পা আমি এরকম একটা বাজে ছেলের সঙ্গে তোমার বিয়ে হতে দেব? এইটা ঠিক কথা যে আমি বাকি মেয়েদের মতো ভালো বোমা হয়ে উঠতে পারিনি, কিন্তু আমার এইটুকু ক্ষমতা আছে যে নিজের পরিবারকে খারাপ লোকেদের হাত থেকে বাঁচাতে পারবো। আরে কবিতা, নিজের বউয়ের কথায় তুই আমার দিকে এভাবে তাকিয়ে আছিস কেন? এটা ঠিক কথা যে রাজু আমার নিজের ছেলে নয়, কিন্তু আমি তাকে নিজের ছেলের থেকেও বেশি ভালোবাসি। তাছাড়া সে কয়েকটা ভুলের জন্য জেল খাটছে, তাতে কি হয়েছে? ছেলে হিসেবে রাজু অনেক ভালো। শিল্পা আমার বৌমায়ের থেকে অনেক বেশি হিংসে করে, তাই সে এইসব কিছু করছে। হ্যাঁ আন্টি, আমি আপনাকে নিজের মায়ের মতো মনে করি। আমি ভেবেছিলাম শিল্পাকে নিজের মতো বানিয়ে দেব, কিন্তু সে এতটাই খারাপ যে আমি চেষ্টা করার পরেও তাকে নিজের মতো বানাতে পারবো না। তাছাড়া আমি আপনাকে সেই রেকর্ডিং শুনিয়েছিলাম, তো আপনার মনে নেই? আরে হ্যাঁ হ্যাঁ, এই রেকর্ডিং এর কথা বলতে তো একদমই ভুলে গিয়েছিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ মিনা, তোমার কথাই আমার রেকর্ডিং এর কথা মনে পড়ে গেল। সবাই ভালো করে শোনো, এদের কত লোভ এটাও সবাই খুব ভালো করেই বুঝতে পেরে যাবে। শিল্পা এই বলে তার মোবাইলে একটি রেকর্ডিং চালিয়ে দেয়। তুমি রেকর্ডিং করবে এটা বুঝতে পেরে আমি ভালো ভালো কথা বলেছি। এবারে আসল কথাটা শোনো। আমরা চম্পাকে আমাদের বাড়ির বউ করে তোমাদের থেকে টাকা পয়সা গহনা সবকিছু আদায় করব, কোনো কিছুই ছাড়বো না। শিল্পার ফোনের রেকর্ডিং শুনে সকলে হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে। আরে কি হলো মিনা,
আমার ফোনের রেকর্ডিং শুনে চমকে গেলে? তুমি কি ভেবেছিলে শুধুমাত্র তুমি চালাক আর বাকি সবাই বোকা? তুমি আমার একটা মোবাইল রেকর্ডিং বন্ধ করেছিলে। রেকর্ডিং বন্ধ করার পরে যখন তুমি ওভার কনফিডেন্ট হয়ে গেলে তখন তুমি আসল কথাগুলো বলতে শুরু করে দিলে। তোমার কথাগুলো আমি দ্বিতীয় ফোনে রেকর্ড করে নিয়েছিলাম। আরে শিল্পা, তুমি আমার সঙ্গে এতটা চালাকি করলে? আমি তো ভেবেছিলাম তুমি আমার বোনের মতো। আন্টি, আপনি দেখলেন তো একটা সামান্য কথা নিয়ে আপনার বৌমা কত বাড়াবাড়ি করছে। আমি সহজ সরল মানুষ, তাই শিল্পার চালাকি ধরতে পারিনি। মিনা এই বলে কান্নাকাটি করতে থাকে। মিনাকে এভাবে কান্নাকাটি করতে দেখে কবিতা শিল্পার দিকে তাকায়। আমার মনে হচ্ছে মাই মিনার চোখের জল দেখে ইমোশনাল হয়ে গেছে। এবার তো মনে হয় আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। শিল্পার কথা শেষ হতে না হতেই কবিতা মিনার কাছে যায় এবং তাকে জোরে একটি থাপ্পড় মারে। মিনাকে থাপ্পড় খেতে দেখে তার শাশুড়ি আরতিও ভয় পেয়ে যায়। এবার আমার কথা কান খুলে শুনে রাখ মিনা, আমি চাই না আমার বৌমা তোর মতো চিটিংবাজ হোক। আমার বৌমা অনেক ভালো। আজ শিল্পার জন্য আমার মেয়ের জীবন আর আমাদের পরিবার রক্ষা পেয়েছে। শিল্পা না থাকলে তোদের মতো ধোঁকাবাজ মানুষেরা আমাদের পরিবার ধ্বংস করে ফেলতো। এইসব তুই কি বলছিস কবিতা? আমি একদম ঠিকই বলছি। আমার বৌমা যেমন আছে খুব ভালো আছে। তোদেরকে আমি খবরদার করে দিচ্ছি, আর কোনোদিনও আমার বৌমাকে নিয়ে উল্টোপাল্টা কথা বলবি না। তাছাড়া আরতি, আমি তোর কি এমন ক্ষতি করেছিলাম যার জন্য তুই এসব করতে গেলি? অনেক হয়েছে কবিতা, এবার চুপ কর। তোর সঙ্গে বন্ধুত্বের নাটক করতে করতে আমি বিরক্ত হয়ে গেছি। হ্যাঁ, এটা সত্যি কথা যে আমি তোকে হিংসে করতাম। তোর কাছে সব কিছু আছে, তাই আমি তোকে পথে বসাতে চেয়েছিলাম। আমার কপাল এতটাই খারাপ যে আমি ভালো বৌমাও পেলাম না। এমন বৌমা পেলাম যে সব সময় আমার কানে বিষ ঢালতো। আমি যদি শিল্পার মতো বৌমা পেতাম তাহলে সে আমার ভুলগুলো ঠিক করে দিত। আরে মা, আপনিও শিল্পার প্রশংসা করতে শুরু করে দিলেন। আপনি তো এতদিন পর্যন্ত আমাকে পছন্দ করতেন। চুপ কর তুই। সব সময় আরতি আর তার পরিবারকে ধ্বংস করার ষড়যন্ত্র করে করে আমার মাথা খারাপ করে দিয়েছিলিস। আমি শুধুমাত্র তোর জন্য এসব করতে যাচ্ছিলাম। মিনা এক এক করে আমাকে তার প্ল্যান বলতো আর আমি সেইভাবেই কাজ করতাম। মিনার কাছেই আমি জেনেছিলাম যে তোকে কষ্ট দেওয়ার জন্য তোর ছেলে মেয়েদেরকে কষ্ট দিতে হবে। কবিতা আরতির মুখে এসব কথা শুনে অবাক হয়ে গিয়েছিল। সে বিশ্বাস করতে পারছিল না যে তার নিজের বান্ধবী তার সঙ্গে এত খারাপ কাজ করতে যাচ্ছিল। কবিতা এসব কথা শুনে সোফার উপরে বসে পড়ে। মা, আপনি ঠিক আছেন তো? আরতি, অনেক হয়েছে তোদের নাটক। এবার নিজের বিষাক্ত বৌমাকে নিয়ে চুপচাপ এখান থেকে বেরিয়ে যা, না হলে ধাক্কা মেরে বাড়ি থেকে বার করব। আর একটা কথা, এরপর থেকে যদি কোনোদিনও তোদেরকে আমাদের পরিবারের আশেপাশে দেখতে পাই তাহলে সেটাই তোদের শেষ দিন হবে। শিল্পার মুখে এসব কথা শুনে আরতি এবং তার বৌমা দুঃখী হয়ে সেখান থেকে চলে যায়। তাদের চলে যাওয়ার কিছু সময় পর কবিতা নিজেকে সামলে নিয়ে শিল্পার কাছে যায়। এসব তুমি কি করলে শিল্পা? মা, তাদের সঙ্গে এরকম খারাপ ব্যবহার করার জন্য আমাকে ক্ষমা করে দিন। না বৌমা, তোমাকে মা বলে ডাকতে হবে না। তুমি আবার আগের মতোই আমাকে মম বলে ডাকবে। আমি তো এটাই বলতে চাইছিলাম। তুমি যেটা করেছো খুব ভালো করেছো। তার মানে আপনি আমার উপরে রাগ করেননি? রাগ করতে যাব কেন? আরে বিক্রম, তুই দেখেছিস তো আমার বৌমা কিভাবে আমার জন্য তাদের সঙ্গে লড়াই করলো। আজ আমার বিশ্বাস হয়ে গেল বৌমা থাকতে কেউ আমাদের কোনো রকম ক্ষতি করতে পারবে না। আমার বৌমা আমার শক্তি। এরপর থেকে শিল্পা তার পরিবারের সঙ্গে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। বন্ধুরা, আমাদের গল্পের সিরিজ এখানেই শেষ করা হলো। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, আর এরকমই গল্প আরো দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।